শুরু করছি নিশাচর এর তৃতীয় পর্ব। সঙ্গে করে আনা নোটবুকে লিখে নিতে লাগলো মুসা। আগে হলে এই কাজটা করতে আসতো রবিন, কিন্তু সে লাইব্রেরির চাকরিটা ছেড়ে দেওয়ার পর কিশোর ঠিক করেছে কারো উপর বিশেষ একটা কাজের দায়িত্ব দিয়ে রাখবে না সব সময়। তাতে অনেক অসুবিধে, সবাইকে সব কাজ করতে হবে, জানতে হবে, নইলে একজন কোনো কারণে কাজ করতে আসতে না পারলে বাকি সব আটকে যেতে পারে। এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সবাইকে সব কাজ করতে হবে, জানতে হবে, নইলে একজন কোনো কারণে কাজ করতে না পারলে বাকি সব আটকে যেতে পারে। এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আর সব সময় পড়াশোনার কাজটা যে রবিনকেই করতে হবে এর কোনো মানে নেই। ওকে আজকাল সবসময় পাওয়া যায় না। মুসা লিখছে, ইউসিএলএ থেকে ব্যাচেলর্স ডিগ্রি নিয়েছেন ডক্টর হেনরি বার্নার্ড। স্ট্যানফোর্ড থেকে মাস্টার ডিগ্রি, তারপর এন্টোমোলজিতে ডক্টরেট করার জন্য ফিরে এসেছেন আবার ইউসিএলএতে। 3 বছর আগে পানামায় গিয়েছিলেন পিঁপড়ে নিয়ে গবেষণা করতে। ডিগ্রি আর কোথায় কোথায় গবেষণার কাজে গিয়েছেন সেসব ছাড়াও বইয়ের জ্যাকেটে লেখা রয়েছে তিনি অবিবাহিত। ইউসিএলএতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন কিছুদিন। বইটার রেফারেন্স ডেস্কে ফেরত নিয়ে এলো মুসা। যা জানা জেনেছ? মেয়েটা জিজ্ঞেস করলো তাকে। নিশ্চয়ই, জোর করে মিথ্যে কথাটা বলল মুসা। তা জানবেই। একবার ডক্টর রেইনহার্ডের কাছে কিছুদিন ক্লাস করেছিলাম। পিঁপড়ে সম্পর্কে তার অসাধারণ জ্ঞান। তখনই বুঝেছি কত কি যে জানেন। তার কাছে ক্লাস করলে পিঁপড়ের ব্যাপারে জানার আর বোধহয় বাকি থাকে না কিছু। পোকা মানব যে বলে ওকে ভুল বলে না। কে বলে? তার ছাত্রেরা বুঝি। হেসে উঠল মেয়েটা। তারপর কি মনে হতে সরাসরি তাকালো মুসার দিকে। তুমি তার কিছু হও নাকি? না, দিন কয়েক আগে সান্তামানিকা পর্বতের এক বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছে। গবেষণার কাজে ব্যস্ত। ঠিকই বলে ওরা পোকা মানবী। ঠিক, লোকের সঙ্গে মেশেন টেশনও না তেমন একটা। পোকামাকড়ের সঙ্গে যতটা মেশেন। তোমাদের সাথে যে কথা বলেছেন এটাই অবাক লাগছে আমার। তার কাজ সম্পর্কেও অনেক কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আগামী গ্রীষ্মে পিঁপড়ে নিয়ে একটা প্রজেক্ট করার কথা আছে আমার, সেজন্যই সৈনিক পিঁপড়ে নিয়ে পড়াশোনা করছি। তুমি জানো এই ক্যালিফোর্নিয়াতে এই সৈনিক পিঁপড়ে আছে? জানি, ডক্টর রেনির জন্য খুব সুবিধা হয়েছে, পানামায় দৌড়াতে হয় না আর। চুপ করে রইল মুসা। মেয়েটা আর কিছু বলে কিনা শোনার জন্য অপেক্ষা করছে, বলল না। বইটা ডেস্ক থেকে তুলে নিয়ে শেলফে রেখে দিল। আবার নোটবুক পড়ায় মন দিল, যেটা পড়ছিল এতক্ষণ। রোদে বেরিয়ে এলো মুসা, পকেটে নোটবুক। অভিনয় ভালোই সে করে এসেছে, এজন্য খুশি। আবার একই সঙ্গে নিরাশও হয়েছে, কারণ ডক্টর রেনের ব্যাপারে নতুন কিছুই জানতে পারেনি। শুধু নিশ্চিত হতে পেরেছে লোকটা আসলই, নকল টকল নয়। তিনি ইউসিএলএতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, এটা ঠিক। সৈনিক পিঁপড়ের ওপর 2টো বইও লিখেছেন। জ্যাকেটের ছবি প্রমাণ করে দিয়েছে তিনি আসল লোক। মোসা যখন এসব কথা ভাবছে, কিশোর তখন বেভারলি হিলের ডোহেনি ড্রাইভ থেকে দ্রুত নেমে আসছে। সেদিন সকালে এলিজা ওয়াগনারকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে নতুন লোক রাখার দরকার হলে কোন এমপ্লয়মেন্ট এজেন্সির সাহায্য নেন মিসেস রোজারিও। সম্ভবত ম্যাকমিলান কোম্পানি, জবাব দিয়েছিল এলিজা। খুব বিশ্বস্ত, আমার মা পছন্দ করতো ওদের। মিসেস রোজারিও হয়তো ওদেরকেই ফোন করে লোকের দরকার হলে। জিজ্ঞেস করব? না না প্লিজ, অনুরোধ করেছে কিশোর। আমার তদন্তের ব্যাপারে কোনো কথাই তাকে বলবেন না। তারপর তার সবচেয়ে ভালো পোশাকটা পরে বেরিয়ে পড়েছে সে। বাসে করে চলে এসেছে বেভারলি হিলে। ডোহেনির ছোট একটা বিজনেস বিল্ডিং এর 3 তলায় চমৎকার আসবাবপত্র সাজানো 2টো ঘর নিয়ে ম্যাকমিলান কোম্পানির অফিস। বাইরের দরজায় বসা এক মহিলা, নীলচে সাদা চুল আর টকটকে লাল চামড়া। কিশোরকে দেখে জিজ্ঞেস করলো, বলো। আমার নাম কিশোর পাশা, কাজ খুঁজছি। আর কিন্তু আমি জানি আমার বয়স অনেক কম, তাড়াতাড়ি বলল কিশোর।
কিন্তু বুদ্ধি টুদ্ধি ভালোই আছে আমার, অন্তত আমি তাই মনে করি। আর খুব পরিশ্রম করতে পারি। যত বড় বাড়িই হোক ঠিক সামলাতে পারবো, জিনিসপত্র পরিষ্কার রাখতে পারবো, কিছু কিছু জিনিস মেরামতো করতে পারবো, কুকুর থাকলে বেরিয়ে নিয়ে যেতে পারবো। হাসলো মহিলা। বাহ, তাই নাকি? তোমার বয়সে একটা ছেলের এতগুলো গুণ থাকাটা খুবই ভালো। কিন্তু বড় বাড়ির লোকেরা বয়স্ক চাকর খোঁজে। খবরের কাগজে গিয়ে চেষ্টা করে দেখো না কেন, কিংবা মার্কেটগুলোতে গিয়েও খোঁজ নিয়ে দেখতে পারো, মাঝে মাঝেই বক্স বয় যায় ওরা। চোখ মুখে হতাশা ফুটিয়ে তুলল কিশোর। আরো ভালো কাজ আশা করেছিলাম আমি। নিউম্যান আপনার কথা বলে বলল আপনি নাকি জুটিয়ে দিতে পারবেন। নিউম্যান? ওই যে ওয়াগনার স্টেটে কাজ করে। চেয়ার ঘুরিয়ে বসলো মহিলা। ফাইলিং ক্যাবিনেটের ড্রয়ার খুলে একটা ফোল্ডার বের করলো, পাতা উল্টে এক জায়গায় থেমে হাসলো। হ্যাঁ, এই যে নিউম্যান, লর্ড হ্যারিকেনের লোক। হ্যাঁ, ব্রাউড আর তার স্ত্রীকে আমরাই কাজ দিয়েছি ওয়াগনারদের ওখানে, মিসেস রোজারিওর কাছে। ভালো লোক। রেফারেন্স নিয়ে এসেছি আমি, কিশোর বলল। নিউম্যান বলল আপনারা নাকি রেফারেন্স চান। হ্যাঁ চাই, বিশ্বস্ত লোক পাঠাতে না পারলে এই ব্যবসায় বেশি দিন টিকতে পারতাম না। এই নিউম্যানের ব্যাপারটাই ধরো, সব রকম জেনে শুনে তারপর কাজ দিয়েছি। এমনকি লন্ডনে তার আগের মালিকের ওখানেও টেলিগ্রাম করেছিলাম। লর্ড হ্যারিকেন যখন জবাব পাঠালেন ব্রাড নিউম্যান আর তার স্ত্রী খুব ভালো বাবুর্চি, তখনই শুধু ওয়াগনারদের ওখানে চাকরি দিলাম। তোমার বেলায় অবশ্য রেফারেন্স দিয়েও কাজ হবে না। আসলে এই বয়সী ছেলেদের চাকরি আমরা দেই না, সেরকম ব্যবস্থা নেই। তাই? আমার অবাকই লাগছে, নিউম্যান তোমাকে এখানে আসতে বললো কিভাবে? ও তো জানে। আসলে ওভাবে বলেনি, যখন শুনলাম তাকে আপনারাই চাকরি দিয়েছেন আমি ভাবলাম যাই, চেষ্টা করে দেখি। তাই বলো? কয়েক বছর পর এসে দেখা করো আমাদের সঙ্গে, তখন ভালো কিছু একটা জুটিয়ে দিতে পারবো আশা করি। মহিলাকে ধন্যবাদ জানিয়ে খুব যেন নিরাশ হয়েছে এমন ভঙ্গি করে অফিস থেকে বেরিয়ে এলো কিশোর। নিউম্যানের ব্যাপারটা নিয়ে ভাবছে। একজন ইংরেজ লর্ডের রেফারেন্স নিয়ে যখন এসেছে, লোকটা খারাপ হতে পারবে না। এরকম একজন লোক কাকতাড়ু এসে যে লোকের বিছানায় পিঁপড়ে ছেড়ে দেবে, এটা আর বিশ্বাস করা যাচ্ছে না। পশ্চিমে যাওয়ার বাসে চড়ে কিশোর যখন রকি পিচে ফিরে চলেছে, রবিন তখন আরো পূবে ব্যস্ত। রওনা দিয়েছিল একই সাথে। পথে কিশোর নেমে যায়, সে চলে আসে গ্রাহাম আর্ট ইনস্টিটিউটের বিশাল বর্গাকার বাড়িটার কাছে। শিল্পকলা, ছবি আঁকা এসব শেখানো হয় এখানে। বেশ কিছু বড় বড় শিল্পী পাশ করে বেরিয়েছে এখান থেকে। সামনের চওড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে রবিন ভারী ব্রোঞ্জের তৈরি দরজাটা ঠেলে ঢুকছে ভেতরে। লম্বা চওড়া একটা হল ঘর, দুপাশেই অনেক দরজা। গন্ধটা মসবি হাউসের কথা মনে করিয়ে দিল তাকে, তেল রঙের গন্ধ। কাকে খুঁজছ? নীল জিন্সের প্যান্ট পরা এক তরুণ জিজ্ঞেস করলো। পাশের একটা ঘর থেকে বেরিয়েছে, হাতে ছোট্ট একটা মই। আমি আমার খালাতো ভাইকে খুঁজছি। কথা আটকে যাচ্ছে রবিনের। ধমক লাগালো নিজেকে মনে মনে। কিশোর হলে তোতলাতো না কিংবা দ্বিধা করতো না, এমন ভাবে বলতো যেন সত্যি কথাই বলছে। লম্বা করে দম নিল সে, কাঁধ ছড়িয়ে দিয়ে একটা বিশেষ ভঙ্গি করলো। আমার খালাতো ভাই এখানে কাজ শিখছিল, তার ঠিকানা জানি না। এখন কোথায় থাকে জানার জন্য স্কুলে চলে এলাম ঠিকানা জোগাড় করতে। ভাবলাম নিশ্চয়ই এখানে আছে। হ্যাঁ হয়েছে, নিজের পিঠ চাপড়ালো রবিন। নিশ্চয়ই আছে, জবাব দিল লোকটা। বেরিয়ে যাওয়ার পরও কে কোথায় আছে খোঁজ রাখার চেষ্টা করে ইনস্টিটিউট। 3 তলায় চলে যাও, সামনের দিকে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফিস, জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। লোকটাকে ধন্যবাদ জানিয়ে হলের শেষ প্রান্তে সিঁড়ির দিকে চলল রবিন। সিঁড়ি বেয়ে উঠে এলো 3 তলায়। কাউকে জিজ্ঞেস করতে হলো না, পেয়ে গেল অফিসটা। কাঁচের দেয়াল ঘেরা অনেকগুলো ছোট ছোট কেবিন, সবগুলোই খালি একটা বাদে। ওখানে কাজ করছেন দাড়িওয়ালা একজন লোক, একটা কার্ড ফাইল ঘাঁটছেন। রবিনকে কাছে আসতে জিজ্ঞেস করলেন, কি চাই?
আমার খালাতো ভাই এখানকার ছাত্র ছিল, তার নাম স্টেভেন্স কলিগ। লস অ্যাঞ্জেলসে বেড়াতে এসেছি আমি। মা বলে দিয়েছিল ভাইয়ের সঙ্গে দেখা করে যেতে, কিন্তু তার বর্তমান ঠিকানা জানি না, টেলিফোন বুকেও নাম নেই। ভাবলাম এখানে এলে পেতে পারি। কলিগ না, হ্যাঁ আমারই ছাত্র ছিল, মসবি মিউজিয়ামের কিউরেটর এখন। এমন ভাব করে রইল রবিন যেন মসবি মিউজিয়ামের নামই শোনেনি। মুখ তুললেন শিক্ষক। রকি বিচ ছাড়িয়ে কিছু দূর গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকলেই পেয়ে যাবে মসবি মিউজিয়াম। ফোনেও পেতে পারো স্টেভেন্সকে। মিউজিয়ামটাকে খুব ভালোবাসে সে, নিজের জিনিসের মতো। তার সাথে গিয়ে ইচ্ছে করলে মিউজিয়ামও দেখে আসতে পারো। পুরোনো মাস্টারদের আঁকা ভালো লাগে তোমার? ছবির কথা বলছেন? হ্যাঁ, রেমব্রান্ড, ভ্যান ডাইক, ভার্মিয়ারের মতো আর্টিস্টদের আঁকা ছবি বোঝাই করে রেখেছে মসবি মিউজিয়াম। তাই নাকি? ভালোই মনে হচ্ছে। কিউরেটর খুব দামি লোক, তাই না? মানে বোনপো এরকম একটা পোস্টে কাজ করছে শুনলে খুশি হবে মা। কেমন এক ধরনের দৃষ্টি ফুটল দাড়িওয়ালা মানুষটির চোখে। দামি? তা অবশ্য বলতে পারো। বেশ সিকিউরড পজিশন, নিরাপদেই আছে। এ কথা শুনে যদি খুশি হতে পারেন তোমার মা হবেন। নিরাপদ টিরাপদ শুনলে কি আর কেউ খুশি হয়? খুশি হয় ভালো কাজ করছে শুনলে। ভালো কাজ বলতে অনেক কিছুই বোঝায়। সামান্য ধার ফুটল শিক্ষকের কথায়। নির্ভর করে অনেক কিছুর ওপর। শিল্পীদের দৃষ্টিভঙ্গি সাধারণ আর 10 জনের চেয়ে আলাদা হয় অনেক সময়, তবে সেটাও নির্ভর করে শিল্পীর মানসিকতার ওপর। কতটা আলাদা? কি করে বোঝাই? আমার কথাই ধরো, আমি ভাবছি স্টেভেন্স তার প্রতিভার অপচয় করছে। অন্যের জিনিস মেরামত আর পাহারা দেওয়ার চেয়ে নিজে কিছু আঁকা উচিত ছিল তার। চেষ্টা করলে ভালো পারতো, আমি শিওর। তার হয়তো ধারণা নিরাপদে থাকাটাই বড় কথা। তাকে বলো আমি বলেছি তার নিজের কিছু করার চেষ্টা করা উচিত। আমার নাম হাওয়ার্ড ডাবলিন। তোমার ভাই শুনবে বলে মনে হয় না। আগেও বহুবার বলেছি, শোনেনি। তবুও একটা প্রতিভাকে নষ্ট হতে দেখলে খারাপ লাগে, সেজন্যই বলা, যদি মানসিকতার পরিবর্তন হয়। বলতে বলছেন? আচ্ছা, আসলে আমি তাকে চিনিই না, দেখিনি কখনো। আমার মায়ের দূরসম্পর্কের বোনের ছেলে, হয়তো আমাকেও খুব একটা পাত্তা দেবে না, মিউজিয়াম নাও দেখাতে পারে। আপনি তো তাকে চেনেন, স্বভাব টভাব কেমন? মানুষের সাথে ভালো ব্যবহার করে? সরি ইয়াং ম্যান, বেশি কথা বলে ঘাবড়ে দিয়েছি তোমাকে। ছবি আঁকবে না পাহারা দেবে সেটা নিয়ে তার সঙ্গে মতের অমিল রয়েছে আমার, কিন্তু তাই বলে লোক সে খারাপ নয়। সহজেই আন্তরিক হয়ে যেতে পারে। অবশ্যই ভালো ব্যবহার করবে তোমার সাথে। হয়তো একদিনের ছুটি নিয়ে তোমাকে ডিজনিল্যান্ড কিংবা ম্যাজিক মাউন্টেনও দেখাতে নিয়ে যেতে পারে। ওর দোষটা হলো ওর সাংঘাতিক নকলবাজ। আসল কিছু করতেই তার যত অনীহা। যে কোনো ছবি নকল করে ফেলতে পারে। পেন্টিং এ এক্সপার্ট না হলে দেখে বুঝতেই পারবে না ওটা আসল না নকল, জানো নিশ্চয়ই। এক মুহূর্ত থামলেন ডাবলেন, তারপর বললেন, ও না, তুমি জানবে কি করে? তুমি তো স্টেভেন্সকেই চেনো না। আমার কথায় কান দিও না, আমি একজন পুরনো আদর্শবাদী। কে শুনবে আমার কথা? আধুনিক শিল্পীদের চিন্তা ভাবনার সঙ্গে আমার মিলবে না। ওরা নতুন কিছু দেওয়ার চেয়ে নিরাপদে থাকতেই বেশি পছন্দ করে। স্বভাব বদলাতে পারি না, তাই এখনো ছাত্রদেরকে যাকে হাসলেন তিনিও। যাও, স্টেভেন্সকে ফোন করো। ওর সাথে দেখা হলে বড় সময় করে যেন আমার সাথে এসে দেখা করে। বলবো স্যার। ঘুরতে যাবে রবিন, এই সময় ডাবলিন বললেন, খালাতো ভাই বললে না? আশ্চর্য, স্টেভেন্সের কোনো আত্মীয় আছে বলেই শুনিনি। ওই সম্পর্কে কোনো আলোচনা করেনি কারোর সঙ্গে। একা একা থাকে, নিজের মতো করে। হাসল রবিন। সব মানুষেরই আত্মীয় থাকে, কাছের না হোক দূরের। তা ঠিক, এখনো কারখানায় মানুষ তৈরি শুরু হয়নি তো, তাই শিশু জন্ম দিতে বাবা মায়ের দরকার হয়। আর হলেই আত্মীয়ের প্রশ্ন আসে।
আত্মীয় থাকতেই হবে। যাক, যাও ফোন করো। লস অ্যাঞ্জেলস খুব ভালো জায়গা, অনেক কিছু দেখার আছে, দেখো। আর হ্যাঁ, স্টেভিন্সকে বলতে ভুলো না কিন্তু আমার সঙ্গে যেন দেখা করে। ওকে কিছু ধমক ধামক দিতে হবে এবার। বলবো স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। সিঁড়ি বেয়ে নেমে এসে বড় দরজাটা দিয়ে বাইরে বেরোলো রবিন। একটা বাস দেখা যাচ্ছে, দৌড় দিল সেটা ধরার জন্যে। উঠে জানালার কাছে বসলো। উপকূল থেকে অনেক দূরে চলে এসেছে, যেতে সময় লাগবে। যা যা জেনেছে খতিয়ে দেখতে লাগলো মনে মনে। জেনেছে কলিগের প্রতিভা আছে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, একা একা থাকতে পছন্দ করে, ছবি এঁকে সুনাম কামানোর চেয়ে নিরাপদে নিশ্চিন্তে থাকাটাকে প্রাধান্য দেয়। লোকটাকে দেখে যা মনে হয়েছে, অন্যের মুখে তার স্বভাব চরিত্রের কথা শুনে আলাদা করে কিছু ভাবতে পারছে না সে। ডাবলিনের কথা শুনে বোঝা যাচ্ছে দক্ষ কিউরেটর হওয়ার সমস্ত গুণাগুণ রয়েছে স্টেভেন্সের। জোরে একটা নিঃশ্বাস ফেলল রবিন। তদন্ত তো করলো, কিন্তু সন্দেহজনক কিছুই বের হলো না। কিশোর আর মুসা কি কিছু করতে পারলো? না পেরে থাকলে নতুনভাবে তদন্ত চালাতে হবে, অন্য কিছু করতে হবে। যেভাবেই হোক ধরতেই হবে ওই কাকতাড়ুয়াকে। কে বলতে চাও তুমি? আমার ব্যাপারে খোঁজ খবর করেছ? রেগে গেলেন ডক্টর রেন। সাহস তো কম না। যা যা বলার আমি তো তোমাকে বলেছি, তারপর আবার কেন? রাগ করবেন না স্যার, শান্ত কণ্ঠে বলল কিশোর। আমরা গোয়েন্দা, তদন্ত শেষ করার আগে পুরোপুরি বিশ্বাস কাউকেই করতে পারি না। এলিজা ওয়াগনারকে হেনস্থা করার ব্যাপারে যাকে যাকে সন্দেহ করেছি সবার ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কাউকে খাতির করে বাদ দিলে তদন্ত হয় না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সন্ধ্যা হয়ে গেছে। বিকালটা আলোচনা করে কাটিয়েছে তিন গোয়েন্দা। খেয়ে দিয়ে চলে এসেছে ওয়াগনার স্টেটে মক্কেলের সঙ্গে কথা বলার জন্যে। ল্যাবরেটরিতে দেখা হয়ে গেছে রেনের সঙ্গে। ইউসিএলএতে গিয়ে যে খোঁজ খবর নিয়েছে সে কথা বলে দিয়েছে মুসা। তাতেই ডক্টরের রাগ। আপনার কেমন লাগছে বুঝতে পারছি স্যার, আবার বলল কিশোর। নিশ্চয়ই একমত হবেন আমাদের সঙ্গে। অপরাধ তদন্তের সময় কাউকে খাতির করলে ফল ভালো হয় না। তদন্ত করে যা বুঝলাম এই স্টেটে আছে এমন কারোই এলিজাকে বিরক্ত করার পেছনে কোনো মোটিভ নেই। কাজেই অন্য জায়গায় খুঁজতে হবে আমাদের। এই নিষ্ঠুরতা কে করছে এবং কেন তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, কিন্তু করে চলেছে। দীর্ঘশ্বাস ফেললেন রেন। মহিলার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম, অস্থির স্বভাব, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। তবে আমি কিছুতেই বিশ্বাস করব না ইচ্ছে করে কারো কোনো ক্ষতি কখনো করেছে। ইচ্ছে না করেও তো করে থাকতে পারে। আপনিই বলেছেন কয়েকবার বিয়ে ঠিক হয়েছে, তার প্রতিবারই ভেঙে দিয়েছে। এতে হয়তো রেগে গেছে, কেউ কষ্ট পেয়েছে। মিসেস রোজারিও তো অন্য কথা বলেন, কাউকে নাকি কষ্ট দিতে পারে না এলিজা, নিজেই কষ্ট পায়। তাই? হ্যাঁ, মিসেস রোজারিও এই ইঙ্গিত দিয়েছেন এলিজার কিছু কিছু পানি প্রার্থীকে নাকি পছন্দ হয়নি তার ভাইয়ের, টাকা খাইয়ে বিদেয় করেছেন। ওরা ভালো লোক না, টাকার লোভেই এলিজাকে বিয়ে করতে চেয়েছিল। ফলে তাদের খসাতে বেগ পেতে হয়নি মিস্টার ওয়াগনারের। আর আমার ধারণা তাদের অনেকে বিরক্ত হয়ে গিয়েছিল কোণের ওপরই, তার খামখেয়ালি পড়ল আচরণে। মাথা ঝাঁকালো কিশোর। এখন কোথায় আছে? বেভারলি হিলে, তবে বেশিক্ষণ থাকবে না। কাল রাতে মাথা ঠান্ডা হওয়ার পর নিজেকে বুঝিয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে মাকড়সাটা তার পা বেয়ে ওঠেনি। মিসেস রোজারিও তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছিলেন কয়েকদিন বেভারলি হিলে গিয়ে থাকার জন্যে। আজ বিকেলে কিছু কফি চেয়ে আনতে গিয়েছিলাম ওয়াগনার ম্যানশনে। মিসেস রোজারিও বললেন পুরনো একজন বয়ফ্রেন্ডের সঙ্গে নাকি দেখা হয়ে গেছে এলিজার, বেভারলি উইলশিয়ার হোটেলে। তাতে এত অস্বস্তিতে পড়ে গেছে এলিজা, মিসেস রোজারিওকে ফোন করে বলেছে আজ রাতেই ফিরে আসবে। তাকে বোঝানোর চেষ্টা করছেন মিসেস রোজারিও অন্য হোটেলে গিয়ে থাকার জন্য, কিন্তু রাজি হয়নি এলিজা। গো ধরেছে চলে আসবে, আসবেই। রেনের কথা শেষ হয়েও সারল না, একটা চিৎকার শোনা গেল। ওই যে এসে গেছে বলেই দরজার দিকে দৌড় দিল মুসা।
তার পেছনে ছুটল কিশোর আর রবিন। রাগে বিড়বিড় করে কিছু বলতে বলতে ওদের পিছু নিলেন রেন। অন্ধকার হয়ে এসেছে, চিৎকারটা চলছেই। আগের চেয়ে অনেক বেশি আতঙ্কিত হয়েছে যেন এলিজা। না, চিৎকার করে বলল সে, না না, প্লিজ না। হঠাৎ থেমে গেল চিৎকার, ফোঁপাতে শুরু করলো এলিজা। তারপর ভয়াবহ একটা রূপকথার কল্পিত দানর মতো তিন গোয়েন্দার প্রায় গায়ের উপর এসে পড়ল কাকতাড়ুয়াটা। চত্বরের আলো জ্বেলে দেওয়া হয়েছে, সেই আলোয় কাকতাড়ুয়ার মুখের এক অংশ দেখতে পেল ওরা। হাসছে ওটা। বাতিল ফেলে দেয়া চট দিয়ে তৈরি হয়েছে মুখটা, দড়ি দিয়ে বেঁধে আটকে দেয়া হয়েছে ঘাড়ের সঙ্গে। কালো রঙের তিনকোনা করে আঁকা হয়েছে চোখ, মাথায় বসানো কালো হ্যাট। শস্য ক্ষেতের বেড়ার ওপরে যে কাকতাড়ুয়াটা বসানো হয়েছে ওটার মতো পুরনো কর্ডুরের জ্যাকেট পরেছে এটাও। খড় বেরিয়ে রয়েছে হাতের ভেতর থেকে। রেন আর তিন গোয়েন্দাকে দেখে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো ওটা। আঁতকে উঠলেন ডক্টর। কাকতাড়ুয়ার হাতে একটা খড় কাটার বাঁকা কাস্তে। খবরদার! চেঁচিয়ে উঠল মুসা। নিচু খলখলে হাসির সঙ্গে সঙ্গে কাস্তেটা তুলে ধরল কাকতাড়ুয়া। সাঁই করে বাতাসে কোপ মারল একবার, এপাশ থেকে ওপাশ। তারপর ধেয়ে এলো তিন গোয়েন্দার দিকে। দস্তানা পরা হাতে কোপ মারার ভঙ্গিতে তুলে ধরে রেখেছে কাস্তেটা। সামনে রয়েছে রবিন। চেঁচিয়ে উঠে ঝাঁপ দিয়ে পড়ল একপাশে, কাস্তের সামনে থেকে সরে গেল। দৌড় দিতে গিয়ে কিসে পা বেঁধে পড়ে গেল কিশোর। কোপ থেকে বাঁচানোর জন্যে হাত নিয়ে গেছে ঘাড়ের ওপর। স্তব্ধ হয়ে গেছে যেন মুসা, নড়ার শক্তিও নেই। তারপর কাস্তেটা যখন প্রায় চোখের সামনে চলে এসেছে তখন সচল হলো, ডাইভ দিয়ে পড়লো একপাশে। কাউকেই কোপ মারল না কাকতাড়ুয়া। পালানোর সুযোগ পেয়ে একটা মুহূর্ত দ্বিধা না করে ছুটে চলে গেল ঢাল বেয়ে। সামনে পড়েছিলেন রেন, তিনিও লাফিয়ে সরে গেলেন। ইউক্যালিপটাস ঝাড়ের ভেতর দিয়ে কাকতাড়ুয়ার ছুটে যাওয়ার শব্দ শোনা গেল। তারপর নীরবতা। মুসা, সবার আগে কথা বলল রবিন, তুমি ঠিক আছো? আস্তে করে উঠে বসে কপাল ডলতে লাগলো মুসা। আছি, কোপ টোপ লাগেনি। সাই সাই করে যেভাবে ঘোরালো, রেন বললেন, কপ লাগলে মুন্ডু আলাদা হয়ে যেত। মুসা কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে কিশোর বলল, এই শোনো। ওপর দিকে তাকালো সে। গো গো করছে এলিজা। ছোট জানোয়ার আহত হলে যেরকম করে অনেকটা সেরকম। ওয়াগনার হাউসের সামনে আলো জ্বলছে। নিউম্যান আর মিসেস রোজারিওর কথা শোনা যাচ্ছে। সবাই মিলে শান্ত করার চেষ্টা করছে এলিজাকে। রওনা হলো তিন গোয়েন্দা। ওরা যখন পৌঁছল এলিজাকে তখন সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করছে ব্রড। তার পেছনে হলে বসে রয়েছেন মিসেস রোজারিও, উদ্বিগ্ন। ড্রাইভওয়েতে দাঁড়িয়ে রয়েছে এলিজার কনভার্টেবল গাড়িটা। ড্রাইভওয়ের পাশের দরজাটা খোলা। ওটার হাতে কাস্তে ছিল, ফোঁপাতে ফোঁপাতে বলল এলিজা। ঠিক গ্রিম রিপারের মতো আমার মাথা কেটে ফেলতে চেয়েছিল। আরে না না, তা করবে কেন? বোঝানোর চেষ্টা করলো ব্রড। করেছে। একে একে সিঁড়ি বেয়ে উঠল কিশোর, মুসা, রবিন। কাস্তে ছিল, কিশোর বলল, আমরাও দেখেছি। অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, বলে উঠল নিউম্যানের স্ত্রী নরিটা। বাড়ির পাশ থেকে যেন ছিটকে বেরিয়েছে, দম নিচ্ছে জোরে জোরে, কাত হয়ে আছে টুপিটা। এত সব হট্টগোল, এবার আমি পুলিশকে ডাকবই। থামো তো, ধমক দিলেন মিসেস রোজারিও। না, ডাকারই দরকার। ছেলেদের পেছনে উঠে এসেছেন রেন। এবার আর হেসে উড়িয়ে দিতে পারবে না পুলিশ, ব্যবস্থা একটা করবে। আমারও তাই মনে হয়, নরিটা বলল। এলিজার কাছে গিয়ে হাত ধরে তাকে নিয়ে চলল লিভিং রুমের দিকে। আসুন মিস, ভালো এক কাপ চা বানিয়ে দেব, শান্ত হন। আর আপনাকেই বা বলবো কি, আমার সামনে পড়লে আমিও ওরকম চেঁচাতাম। জানালা থেকে দেখেছি, তাতে যেরকম ভয় লাগলো, ভূতের মতো চেহারা, হাতে কাস্তে। আরে বাপরে বাপ! রাস্তায় গাড়ির টায়ার ঘষার শব্দ হলো। ফিরে তাকিয়ে কিশোর দেখল হেডলাইট। মসবি মিউজিয়ামের ড্রাইভওয়েতে থামলো গাড়িটা। হেডলাইট নিভল। বেরিয়ে এলো একজন লোক। হেঁটে রাস্তা পার হয়ে এগিয়ে আসতে লাগলো। কাছে এলে চেনা গেল স্টেভেন্স কলিগ। কি ব্যাপার? জিজ্ঞেস করলেন কিউরেটর। কি হয়েছে? আবার কাকতাড়ুয়াটাকে দেখা গেছে স্যার। দরজার কাছে গিয়ে বলল ব্রড।
ড্রাইভওয়েতে দাঁড়িয়েছিল, এই সময় গাড়ি নিয়ে ঢুকলেন মিস এলিজা। ও, এমন করে ও বললেন যেন বানিয়ে বলছেন এলিজা। রেগে গেলেন রেন। টাক চকচক করছে, জ্বলে উঠছে চোখ। অতি বুদ্ধিমান অতিকায় একটা পিঁপড়ের মতোই লাগছে এখন তাকে। মুসার মনে হলো আমরাও দেখেছি ভয়ঙ্কর চেহারা। বাতাসে যেরকম কোপাকুপি করলো কাস্তে দিয়ে, অল্পের জন্য বেঁচেছি আমরা সবাই। দূরে সাইরেন শোনা গেল। পাহাড়ি পথ ধরে ছুটে আসছে গাড়ি। ওই যে পুলিশ আসছে, নরিটা বলল। ভাবলাম আসবে না। অফিসারের কথা শুনে তো খুব একটা গুরুত্ব দিল বলে মনে হলো না। বিশ্বাসই করেনি হয়তো। নিশ্চয়ই চিফ ফ্লেচারও আছেন ওদের সঙ্গে। গম্ভীর হয়ে গেছে কিশোর। নইলে আসতো না। আমাদের দেখে আবার কি বলেন কে জানে। পরদিন সকালে হেডকোয়ার্টারে মিলিত হলো 3 গোয়েন্দা। আগের দিন বিকেলে ওয়াগনার ম্যানশনে 3 গোয়েন্দাকে দেখে অখুশি হননি চিফ। তবে খুশি হয়েছেন কিনা সেটাও বুঝতে দেননি, বরং গম্ভীর হয়ে মনে করিয়ে দিয়েছেন ওদেরকে কাকতাড়ুয়ার কেস থেকে দূরে থাকতে বলেছিলেন। বিপদ হতে পারে হুঁশিয়ার করেছিলেন আগেই, কিন্তু কান দেয়নি 3 গোয়েন্দা। ওরা নাক গলিয়েছেই। কড়া গলায় ওদেরকে বাড়ি যাওয়ার কথা বলে দিয়েছেন, কাকতাড়ুয়ার কথা ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিফ যাই বলুক, কেস থেকে সরে দাঁড়ানো কিংবা কাকতাড়ুয়ার কথা ভুলে যাওয়ার কোনো ইচ্ছেই নেই 3 গোয়েন্দার। তবে সাবধান থাকতে হবে আমাদের, কিশোর বলল। ওয়াগনার মেনশনে আবার আমাদের দেখতে পেলে সত্যি সত্যি রেগে যাবেন চিফ। সাবধান থাকার কথাটা আর বলতে হবে না, মুসা বলল। কাল যে কাস্তে দেখেছি, শয়তানটার হাতে আফ্রিকার জঙ্গলই ভালো, বন্দুক টন্দুক থাকে হাতে। এখানে তো ওসব কিছু ব্যবহার করতে পারবো না, খপ করে এসে চেপে ধরবে পুলিশ। কাল বিপদটা অবশ্য তোমার উপর দিয়ে বেশি গেছে, রবিন বলল। এলিজাকে বাদ দিলে। তবে তার একটা সুবিধাও হয়েছে, এখন সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে জ্যান্ত কাকতাড়ুয়া একটা সত্যিই আছে। মাথা ঝাঁকালো কিশোর। কিছু জিনিস ঘটছে যেগুলো বিশ্বাস করাই কঠিন। সুস্থ মানুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি স্নায়ুর জোর কম হয়। চেয়ারে হেলান দিল গোয়েন্দা প্রধান। জোরে জোরে বার 2 চিমটি কাটলো নিচের ঠোঁটে। গত রাতে অনেকেই আমরা কাকতাড়ুয়াটাকে দেখেছি। ওটা আছে কিনা এ ব্যাপারে সন্দেহের অবসান ঘটল। আমরা দেখেছি, ডক্টর রেনে দেখেছেন, নরিটা নিউম্যান বলেছে সেও জানালা থেকে দেখেছে। ব্যাপারটা যখন ঘটে তখন ওখানে ছিলেন মিসেস রোজারিও আর ব্রড নিউম্যান। দেখেনি শুধু স্টেভেন্স কলিগ। এই, উনি সহজেই কাকতাড়ুয়া হতে পারেন, মানে হয়ে থাকতে পারেন, রবিন বলল। ধরো রকরিম ড্রাইভে গাড়িটা ফেলে এলেন তিনি। এলিজাকে ভয় দেখানোর পর ছুটে গিয়ে কাকতাড়ুয়ার পোশাক খুলে রেখে গাড়ি নিয়ে ফিরে আসার যথেষ্ট সময় পেয়েছেন পুলিশ পৌঁছার আগেই। সেটা সম্ভব, কিশোর বলল। কলিগ জানেন এলিজা কাকতাড়ুয়া আর পোকামাকড়কে ভয় পায়। বেভারলি হিল থেকে যে এলিজা ফিরে আসছে এটাও তার পক্ষে জেনে নেওয়া সম্ভব। কিন্তু আমাদের রহস্যময় অচেনা লোকটার কথা ভুলে গেলে চলবে না। সেদিন ক্ষেতের মধ্যে যে আমাদের ওপর নজর রেখেছিল, যাকে তাড়া করে গিয়েছিলাম আমরা। রকরিম ড্রাইভের পুরনো বাড়িটা থেকে ওয়াগনার হাউসের ওপরও নজর হয়তো সেই রেখেছিল। কাকতাড়ুয়া সেও হতে পারে, কিন্তু যতক্ষণ না হাতে নাতে পাকড়াও করতে পারছি নিশ্চিত করে কিছু বলা যাবে না। গায়ে কাঁটা দিল মুসার। অশরীরী কিছু হলে ধরার দরকার নেই। কাল যে কাণ্ডটা করলো, আর একটু হলে নিজেই অশরীরী হয়ে যেতাম। সাবধান থাকতে হবে আমাদের, খুব সাবধানে, কিশোর বলল। তবুও কাকতাড়ুয়ার ওপর নজর রাখতেই হবে। পুলিশ এখনো তেমন জড়ায়নি এর সঙ্গে, যেরকমটা আমরা জড়িয়েছি। ওটাকে দেখেছি আমরা, কিছু সূত্র আছে হাতে যেগুলো বেশ সাহায্য করবে। জানি তো, শুধু ওটার হাতে একটা কাস্তে ছিল, আর কি জানি। জানি সব সময় সন্ধেবেলায় আসে ওটা। অন্তত এলিজা যতবার দেখেছে তখন আলো থাকে কম, স্পষ্ট দেখা যায় না, যাতে চেহারা চিনতে না পারে কেউ, রবিন বলল। ঠিক আজ বিকেলে অন্ধকার হওয়ার আগেই ওয়াগনার হাউসে যাব আমরা। চোখ রাখবো, অপেক্ষা করব। যদি কিছু না ঘটে তাহলে কাল রাতে আবার যাব। আর যদি ঘটে? কেঁপে উঠল মুসার কণ্ঠ। যদি আসে কাকতাড়ুয়াটা? ওটাকে ভূত ভাবছে সে। তাহলে আড়াল থেকে তার উপর চোখ রাখবো।
কোথায় যায় দেখার চেষ্টা করব। শোনো, ওয়াকিটকি নিয়ে যাব আমরা, যাতে পরস্পরের সাথে যোগাযোগ রাখতে পারি। রবিন, তুমি চোখ রাখবে মসবি হাউসের ওপর। স্টেভেন্স কলিগকেও এখন সন্দেহ থেকে মুক্ত রাখা যাচ্ছে না। মুসা, তুমি লুকিয়ে থাকবে রক ফ্রেমের পুরোনো বাড়িটার ওপর, আর আমি থাকবো ওয়াগনার হাউসের আশেপাশে। জোর একটা নিঃশ্বাস ফেলে মুসা বলল, আচ্ছা, তাই হবে। আমার ভাল লাগছে না কাকতাড়ুয়াটার পিছে লাগতে। মানুষ খেকো সিংহ এর চেয়ে অনেক ভালো। চিতা মানবদেরও ভয় পায় না, কিন্তু চুপ হয়ে গেল সে। সেদিন বিকেলে ওয়াগনার হাউসের পোয়াটক মাইল দূরে একটা ঝোপের ভেতরে যখন সাইকেল ঠুকিয়ে রাখছে কিশোর আর রবিন, তখনও মন খারাপ করে রেখেছে মুসা। তারটা আগেই ঢুকিয়েছে ঝোপের ভেতর। হাতে একটা ওয়াকিটকি দিল কিশোর, আর একটা রবিনের হাতে। এই খুদে যন্ত্রগুলো নিজেদের ওয়ার্কশপে বানিয়েছে কিশোর। দেখতে অনেকটা সিবি রেডিওর মতো। একটা করে স্পিকার আর একটা করে মাইক্রোফোন লাগানো রয়েছে। নিজেদের তৈরি বিশেষ বেল্ট কোমরে পড়েছে 3 গোয়েন্দা। ভেতরে সেলাই করা রয়েছে তামার তার, তারের এক মাথা বের করা, তাতে প্লাগ লাগানো। সেই প্লাগ ঢুকিয়ে দেয়া হয় ওয়াকিটকির সকেটে। অ্যান্টেনার কাজ করে তখন তামার তারটা। 1/2 মাইল দূরের সংকেত ধরা যায়, সংকেত পাঠানো যায়। যন্ত্রের সঙ্গে শক্ত লুপ লাগানো রয়েছে বেল্টে ঝুলিয়ে রাখার জন্যে। মাইক্রোফোনে কথা বলার সময় একটা বোতাম টিপে ধরতে হয়, স্পিকারে কথা শোনার সময় ছেড়ে দিতে হয়। যদি ওটাকে দেখো, ধরার চেষ্টা করবে না। সকেটে প্লাগ ঢোকাতে ঢোকাতে সতর্ক করল কিশোর। শুধু চোখে চোখে রাখবে, সাহায্য দরকার হলে ওয়াকিটকি ব্যবহার করবে। মাথা ঝাঁকালো মুসা। দ্রুত কমে আসছে দিনের আলো। ওয়াগনার হাউসের কাছে এসে বাঁয়ের পথটা ধরল সে। কোনাকুনি হেঁটে পেরোলো সামনের খোলা জায়গাটা। তারপর ঝোপঝাড়ের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলল রকরিম ড্রাইভের পুরনো বাড়িটার দিকে। পুরনো রাস্তাটায় পৌঁছে কোনো যানবাহন চোখে পড়ল না মুসার। কোনো গাড়ি পার্ক করা নেই। বাড়িটাকে দেখতে লাগছে শূন্য, কালো, নিঃসঙ্গ। লতা পাতায় ছেয়ে ফেলেছে দেয়াল। সামনের সিঁড়ির দুপাশে আগাছা ঢেকে দিয়েছে অনেকখানি। ড্রাইভওয়ের পাশে একটা ঘন ঝোপ খুঁজে বের করল মুসা। ওটাতে লুকালে সুবিধা হবে। সূর্য ডুবছে তখন। নাম্বার 2, কথা বলে উঠল ওর স্পিকার। কোথায় তুমি নাম্বার 2? কিশোরের কণ্ঠ। রেডিওর বোতাম টিপল মুসা। পুরনো বাড়িটার কাছে, ঝোপের মধ্যে। শান্ত রাখার চেষ্টা করছে কণ্ঠস্বর। এখানে কিছু নেই। গুড টু, বসে থাকো, দেখো কি হয়। রবিন, তোমাকে দেখতে পাচ্ছি না। কুট করে একটা শব্দ হলো। রবিনের বোতাম টেপার। আমি মসবি হাউসের পেছনে। বেশ, অন্ধকার হচ্ছে, সতর্ক থাকবে। তেমন দরকার না পড়লে ওয়াকিটকি ব্যবহার করবে না। নীরব হয়ে গেল রেডিও। মাটিতে বসে 2 পা বাঁকা করে বুকের সঙ্গে চেপে ধরে হাঁটুতে থুতনি রাখল মুসা। কান পেতে রইল শব্দ শোনার আশায়। প্রথমে কিছুই শুনতে পেল না। তারপর দূরে অস্পষ্ট শোনা গেল একটা গাড়ির ইঞ্জিনের শব্দ। লো গিয়ারে খারাপ রাস্তা দিয়ে আসছে, মনে হচ্ছে উপকূলের দিক থেকে। সজাগ হলো তার স্নায়ু। চ্যাপারাল ক্যানিয়ন রোড ধরে এই সময়ে গাড়ি আসাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। হতে পারে পর্বতের ওপর দিয়ে পার হয়ে ওপারের স্যান ফার্নান্দো ভ্যালিতে নেমে যাবে, নাকি রকরিম ড্রাইভের দিকে আসবে। ইঞ্জিনের শব্দ বদলে গেল। আরও লো গিয়ারে নামিয়েছে ড্রাইভার। ট্রাক আসছে, আন্দাজ করল মুসা। ক্যাচ কোঁচ করে প্রতিবাদ জানাচ্ছে শক অ্যাবজর্ভারের স্প্রিং। হেডলাইট দেখা গেল। রকরিমের দিকেই আসছে। মুসার লুকানো জায়গাটা যেন ভেদ করে গেল তীব্র আলোক রশ্মি। ভয় হলো তার, তাকে না দেখে ফেলে ড্রাইভার। ঝাঁকি খেতে খেতে এসে ড্রাইভ হতে উঠল গাড়িটা। থামলো গিয়ে বাড়ির সামনে। ইঞ্জিন বন্ধ হলো, আলো নিভল। হ্যান্ড ব্রেক টানার শব্দ হলো। কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো একজন লোক। ছায়া ঢাকা পথ ধরে নিঃশব্দে চলে গেল বাড়ির পেছনে। দরজা খোলার শব্দ হলো। খানিক পরেই জানালার তক্তার ফাঁক দিয়ে চোখে পড়ল কাঁপা আলো। সোজা উপরতলায় চলে গেল লোকটা। নগ্ন কাঠের মেঝেতে আর নড়বড়ে সিঁড়িতে পায়ের আওয়াজ হয়েছে জোরে জোরে। স্পষ্টই কানে এসেছে মুসার। সাবধানে কয়েক ইঞ্চি এগিয়ে বসল সে, যাতে দোতলার জানালাগুলো দেখতে পারে, যেগুলো থেকে ওয়াগনার ম্যানশনটা দেখা যায়। শূন্য কালো জানালা। কয়েক সেকেন্ড পরেই দেশলাইয়ের কাঠে জ্বলে উঠতে দেখা গেল একটাতে। চকিতের জন্য একটা মুখ দেখতে পেল মুসা।
রোদে পড়া চামড়া, নাকের কাছ থেকে ঠোঁটের কোণ পর্যন্ত এগিয়ে গেছে গভীর রেখা। সিগারেট ধরল লোকটা। মাথায় ঝাঁকড়া সাদা চুল। নিভে গেল দিয়াশলাইয়ের কাঠি। সিগারেটের মাথার লাল আলোটা ছাড়া পুরো বাড়িটা এখন অন্ধকার। উত্তেজনায় কাঁপছে মুসা। হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল ট্রাকের পেছনের দিকে। ঝোপের আড়ালে আড়ালে চলে এলো আরেকটা জায়গায়, যেখান থেকে লোকটা যেদিকে তাকিয়ে রয়েছে সেদিকটা দেখা যায়। কি দেখছে ভাবল মুসা। নিশ্চয়ই ওয়াগনার হাউস। কিন্তু ম্যানশনে কি রয়েছে? এমন কিছু কি ঘটছে কিংবা ঘটানো হবে যেটা একটা সংকেত? দেখার অপেক্ষা করছে লোকটা। দেখলেই পুরনো কর্ডোরের পরে রং করা একটা চটের থলে মাথায় গলিয়ে কালো হ্যাট মাথায় পরে কাকতাড়ুয়া সেজে বেরিয়ে পড়বে। কিশোরের সঙ্গে কথা বলবে কিনা ভাবল মুসা। বাতিল করে দিল ভাবনাটা। এখন সামান্য ফিসফিসানিও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। বরং উঠে দাঁড়িয়ে ট্রাকের পেছনের দরজার হাতল ধরে টান দিল। খুলে গেল দরজাটা। ভেতরে অন্ধকার, কিছুই দেখা যায় না। খানিকক্ষণ একভাবে তাকিয়ে থাকতে থাকতে চোখ সয়ে এলো অন্ধকারে। হাত বাড়িয়ে জালের মতো একটা জিনিস ছুঁয়ে দেখল মুসা। ধাতব একটা চাকতিতে লাগানো জিনিসটা। এছাড়াও প্লাস্টিকের জিনিস রয়েছে। লম্বা হাতলওয়ালা একটা র্যাদার মতো যন্ত্র। তীব্র রাসায়নিক গন্ধ বাতাসে। ভেতরে উঠে পড়ল সে। ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো জিনিসগুলো। গন্ধের জন্য নাক কুঁচকে রেখেছে। চিনতে পারল গন্ধটা। স্কুলের ল্যাবরেটরিতে এই গন্ধ বহুবার পেয়েছে। ক্লোরিন। আর যন্ত্রগুলো সুইমিং পুল পরিষ্কারের কাজে লাগে। তাহলে কি লোকটা সুইমিং পুলের মিস্ত্রি? আনমনে নিঃশব্দে হাসল মুসা। লোকটাকে নিশ্চয়ই ভাড়া করে আনা হয়েছে। নেম্যানরা আনতে পারে, স্টেভেন্স কলিগ, এমনকি ডক্টর রেনও আনতে পারেন। তাদের কেউ একজন হয়তো এলিজা ওয়াগনারকে পছন্দ করে না। লোক ভাড়া করে এনেছে তাকে ভয় দেখানোর জন্যে। কিংবা হতে পারে এই লোকটা নিজে নিজেই এসেছে, কেউ ভাড়া করেনি। বিকৃত রুচির লোক, মানুষকে ভয় দেখাতে ভালোবাসে, এলিজার পেছনে লেগেছে। কোনোভাবে একবার কাকতাড়ুয়া সাজার পোশাকটা বের করতে পারলেই হয়। নিয়ে চলে যাবে মুসা, প্রমাণ। হঠাৎ বরফের মতো জমে গেল যেন মুসা। খামচে ধরেছে ট্রাকের ধার। নড়তে আরম্ভ করেছে যানটা। খাইছে, ফিস ফিস করে নিজেকেই বলল সে। মরিয়া হয়ে উঠল সে। কোনো ভাবনা চিন্তা না করে সিটের ওপর দিয়ে এসে ঢুকলো কেবিনে। চেপে ধরল হ্যান্ডেল ব্রেকের হাতল। নষ্ট, ঢিল হয়ে আছে। তাড়াতাড়ি স্টিয়ারিং হুইল ধরে ড্রাইভিং সিটে বসে পড়ল। ঘুরিয়ে ঘুরিয়ে ট্রাকের গতি আর দিক পরিবর্তনের চেষ্টা করল। দ্রুত বেগে ঢাল বেয়ে নামতে শুরু করেছে ওটা। ক্রমেই বাড়ছে গতি, পিছিয়ে চলেছে। ব্রেক প্যাডেল চেপে ধরল সে। ব্রেক ফ্লুইডের কড়া গন্ধ এসে লাগলো নাকে। একটা সিলিন্ডার ফেটে গেছে কিংবা মুখ খুলে গেছে। কাজ করছে না ব্রেক। লো গিয়ারে দিলে গতি কমাতে পারে, তবে ওটাও কাজ করবে কিনা সন্দেহ আছে এখন তার। একটা করে সেকেন্ড যাচ্ছে আর বেড়ে চলেছে ট্রাকের গতি। ঠেলে দরজা খুলল সে। আবছা অন্ধকারে শাঁ শাঁ করে পাশ কাটাতে দেখলো গাছগুলোকে। আর কোনো উপায় নেই, লাফিয়ে পড়তেই হবে। লম্বা করে দম নিয়ে ঝাঁপ দিল সে। উপরে আকাশ, নিচে রাস্তা। মাটিতে এসে পড়ল মুসা। গড়ান খেলো কয়েকটা। ট্রাকটা সরে চলে গেছে। গাছের সঙ্গে ওটার বাড়ি লাগার শব্দ শুনতে পেল। তারপরেই পথের পাশের একটা খাদের মধ্যে গড়িয়ে পড়ে গেল সে। শক্ত কিছুতে বাড়ি খেলো মাথা। পলকের জন্য চোখে পড়ল সন্ধ্যার কোমল নীলচে সবুজ আকাশের রং। পরক্ষণেই হাজারটা উজ্জ্বল তারা জ্বলে উঠল যেন মাথার ভেতর। নিথর হয়ে গেল মুসা। ওয়াগনার হাউসের চারপাশে চতুর্থবার ঘুরে এলো কিশোর। চাঁদ উঠছে তখন। ম্যানশনের পেছনে একটা উঁচু জায়গায় এসে থামল। উষ্ণ রাত, তাই কাকতাড়ুয়ার ভয় থাকা সত্ত্বেও জানালার পর্দা টানা হয়নি। আলোকিত ঘরের ভেতরে তাকালো সে। রান্নাঘরে রয়েছে নড়িটা। কি যেন ধুচ্ছে সিঙ্কে। বাঁয়ের ছোট লিভিং রুমটায় টিভি চলছে। ঘর অন্ধকার। টেলিভিশনের আলোয় আবছাভাবে চোখে পড়ছে ব্রড নিউম্যানকে। চেয়ারে বসে বেসবল খেলা দেখছে। ডানে মিসেস রোজারিওর সিটিং রুম। স্টেভেন্স কলিগের সঙ্গে দাবা খেলছেন তিনি। একসময় হাসলেন কলিগ। মিসেস রোজারিওর দিকে তাকিয়ে কি যেন বললেন। দাবার চাল চাললেন। মুখ বিকৃত করে ফেললেন মিসেস রোজারিও। কিশোর বুঝল জিততে চলেছেন কিউরেটর। উঠে দাঁড়িয়ে স্পোর্টস জ্যাকেটের বোতাম লাগালেন কলিগ। কথা বলছেন। তারপর মিনিট দুয়েক বাদে বেরিয়ে গেলেন ঘর থেকে।
আরো কিছুক্ষণ বসে রইলেন মিসেস রোজারিও, তাকিয়ে রয়েছেন ভার্মিয়ারের পেন্টিংটার দিকে। তারপর হঠাৎ যেন একটা বুদ্ধি এলো মাথায়। হুইল চেয়ার ঘুরিয়ে চলে গেলেন কোণের বেডরুমটায়। আলো জ্বাললেন, বড় একটা আলমারির কাছে গিয়ে ওটার দরজা খুললেন। হ্যাঙ্গারে ঝোলানো রয়েছে সারি সারি কাপড়, নানা রকম পোশাকের উপরের তাকে সাজানো রয়েছে অনেক বাক্স। চট করে জানালা দিয়ে একবার বাইরে তাকালেন তিনি, যেন বুঝতে পেরেছেন অন্ধকার লনে দাঁড়িয়ে তার উপর চোখ রাখছে কেউ। কি ভেবে এগিয়ে এলেন জানালার কাছে, পর্দা টেনে দিলেন। আপন মনেই হাসল কিশোর। তারপর আবার হাঁটতে শুরু করলো। চলে এলো বাড়ির ডান কোণে। ওখান থেকে জমি ঢালু হয়ে নেমে গেছে বেরিয়ে থাকা পাতাল ঘরের দেয়ালের কাছে। মিসেস রোজারিওর ঘরের নিচের পাতাল ঘর থেকে বেরোনোর একটা দরজা আছে। দরজার সামনেই পথ যুক্ত হয়েছে গিয়ে ডানের ড্রাইভের সঙ্গে। কিশোর আন্দাজ করলো এই দরজাটা ঝাড়ুদার আর মাল সরবরাহকারী লোকেদের প্রবেশ পথ। বাড়ির পাশ ধরে হাঁটতেই থাকলো সে। 4টে গাড়ি রাখা যায় এত বড় গ্যারেজের পাশ দিয়ে নেমে এলো একটা ড্রাইভওয়েতে। সামনের দিকে ড্রাইভওয়েটা 2 ভাগে ভাগ হয়ে একটা ভাগ চলে গেছে বাঁয়ে, সেটা ধরেই চলল কিশোর। তারপর পাশের ঘাসে ঢাকা জমি পেরিয়ে এগোলো বারান্দার দিকে। বারান্দার ওপাশে সার্ভেন্টস কোয়ার্টার। আবার দেখা গেল সিঙ্কে কাজ করছে নরিটা, তার স্বামী টেলিভিশন দেখছে। পা টিপে টিপে বারান্দায় ওঠার সিঁড়ি বেয়ে উঠে এসে টবে লাগানো বড় একটা গাছের আড়ালে লুকালো কিশোর। বায়ে লিভিং রুমের বিশাল জানালাগুলো সব খোলা। উঁকি দিয়ে দেখল সে, সোফায় আধ শোয়া হয়ে আছে এলিজা ওয়াগনার। সামনের কফি টেবিলের উপর রাখা একটা পাশার ছক। তার সামনে একটা খাড়া পিঠওয়ালা চেয়ারে বসে রয়েছেন ডক্টর হেনরি রেনহার্ড। আলোয় চকচক করছে তাঁর টাক। ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছেন পাশার ছকের দিকে। ঘরের ভেতর ঢুকলেন কলিগ। তাকে বলতে শুনল কিশোর, ও, শত্রুতা দেখি শেষ হয়ে গেছে। একটা বিশেষ শত্রুর সঙ্গে লড়াইয়ের জন্য একজোট হয়েছি আমরা, জবাব দিলেন রেন। পাশার ছক থেকে মুখ তুললেন না। ভালো ভালো, গুড নাইট জানাতে এলাম। ছুটিতে যাব তো, কিছু জরুরি কাজ সারতে হবে। ছুটিতে যাবেন? অবাক হলো যেন এলিজা। তাহলে মসবি কালেকশনগুলোর কি হবে? দর্শকরা আসবে না? মিউজিয়াম বন্ধ থাকবে, কলিগ বললেন। প্রতি বছরই অগাস্টের শেষ 2 হপ্তাহ বন্ধ থাকে, জানো তুমি। আমি না থাকলে 4 তলার একটা বাড়তি ঘরে একজন গার্ড থাকে, যাতে কিছু নষ্ট না হয়, দেখে। তাই মিসেস রোজারিও খুব মিস করবে আপনাকে। তা কখন যাচ্ছেন? শুক্রবারে। যাওয়ার আগে দেখা করে যাব অবশ্যই। ঘুরে বেরিয়ে গেলেন তিনি। তাড়াতাড়ি বারান্দা থেকে লনে নেমে পড়ল কিশোর। প্রায় দৌড়ে চলে এলো বাড়ির সামনের দিকে কলিগকে দেখার জন্যে। রাস্তা পার হয়ে মিউজিয়ামের দিকে চলে গেলেন কিউরেটর। মসজিদের এলাকায় রয়েছে রবিন। অন্ধকার থেকে বেরিয়ে এসে নিঃশব্দে হাত নাড়ল কিশোরের উদ্দেশ্যে। তারপর আবার অদৃশ্য হয়ে গেল। বারান্দায় ফিরে এসে উঠল কিশোর। দেখল হুইল চেয়ার চালিয়ে লিভিং রুমে ফিরে এলেন মিসেস রোজারিও। কোলের উপর বড় একটা বাক্স। এলিজা, শোনো, কোমল গলা ডাকলেন তিনি। তোমার খেলা হয়ে গেলে এসো, ছবিগুলো খুলে দেখব। কিসের ছবি? তোমার। ঠিক মতো সব করিয়ে আনতে অনেক দিন বসে থাকতে হয়েছে আমায়। সেই ব্লু বোর্ডে থাকার সময় থেকে তোমার যত ছবি তুলেছি সব আছে এখানে। যখন থেকে বেশি বেশি বিদেশে যাওয়া শুরু করলে তার আগে পর্যন্ত সব আছে। চিন্তিত লাগলো মিসেস রোজারিওকে। তুমি এখানে আছো, ভালোই লাগছে, তবে এখন তোমার ইউরোপে থাকার কথা। কেন তোমার ভাইয়ের কাছে চলে যাও না? ভূমধ্য সাগরে নিশ্চয় ঘুরছে এখনো, তাই না? ওর কাছে চলে গেলে ভালো করবে। এই হতচ্ছাড়া কাকতারও আর ভয় আর পেতে হবে না। উইলিয়াম দেখাশোনা করতে পারবে, তোমার কোনো অসুবিধে হবে না। মিসেস রোজারিও, আমি ভাইয়াকে বেকায়দায় ফেলে দিই, আপনি ভালো করেই জানেন। আর তাছাড়া আমি কিছুতেই যাব না ওই দানবটার ভয়ে। শয়তানি করে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে, এ কিছুতেই হতে দেব না।
হ্যাঁ, ঠিক আছে, যা ভালো বোঝো। বাক্স খুলে ছবি বের করে দেখতে শুরু করলেন মিসেস রোজারিও। পা টিপে টিপে বারান্দা থেকে নেমে এলো কিশোর। আবার চলল তার টহল। অস্বস্তি বোধ করছে। লিভিং রুমে কোনো একটা ব্যাপার নাড়া দিয়েছে তাকে। কিছু একটা গোলমাল রয়েছে ওখানে। তবে সেটা কি বোঝার আগেই তার মনে হলো ইউক্যালিপটাসের ছায়ার মধ্যে কে যেন হাঁটছে। ধড়াস করে এক লাফ মারল তার হৃৎপিণ্ড। কাকতাড়ুয়া? হ্যাঁ, ওটাই হবে। কলিগ চলে গেছেন তার মিউজিয়ামে। ওয়াগনার ম্যানশনের বাসিন্দারাও সব ঘরের ভেতরে। নিঃশব্দে গাছগুলোর দিকে রওনা হয়ে গেল কিশোর। মট করে ছোট একটা ডাল ভাঙল। পাতায় শরীরের ঘষা লেগে খসখস শব্দ হলো। গোলাঘরের দিকে এগিয়ে চলেছে ওটা। গাছের নিচের ছায়ায় পৌঁছল কিশোর। ওটাও বেরিয়ে এলো খোলা জায়গায়। কাকতাড়ুয়াই দৃঢ় পায়ে এগিয়ে চলেছে গোলাঘরের দিকে। একবারও পেছনে ফিরে তাকালো না। গোলার দরজায় পৌঁছে থমকে দাঁড়ালো। কিশোর আন্দাজ করলো নিশ্চয়ই বড় শক্ত খিল আটকানো দরজায়। একবার বাড়ি খেয়েছেন রেন, আরেকবার পাহাড়ের কাকতাড়ুয়া তাড়া খেয়েছেন। হুঁশিয়ার হয়ে গেছেন এখন। ভালো মতো আটকে রেখেছেন ল্যাবরেটরির দরজা। বিচিত্র একটা গর্জন করলো কাকতাড়ুয়া। অন্ধকারে ওরকম একটা অদ্ভুত জীবের ডাক স্নায়ুর ওপর ভীষণ চাপ সৃষ্টি করে। পিছিয়ে এলো কিশোর। আলগা পাথরেই পা পড়ল বোধহয়। বাঁকা হয়ে গেল গোড়ালি। তাল সামলাতে না পেরে ম্যানজানিটা ঝোপের ওপর পড়ে গেল সে। পাই করে ঘুরল কাকতাড়ুয়া। দেখতে পাচ্ছে কিশোর, তার দিকে ছুটে আসছে ওটা। অবচেতনভাবেই হাত চলে এলো মুখের ওপর। গড়িয়ে পাশে সরে যাওয়ার চেষ্টা করলো। রোম খাড়া করা একটা চিৎকার দিয়ে লাফ দিল কাকতাড়ুয়া। আঘাত বাঁচাতে তৈরি হলো কিশোর। গড়িয়ে সরে গেল। তারপর ঝটকা দিয়ে সরিয়ে ফেলল মাথা। আর একটা মুহূর্ত দেরি হলেই তার মাথায় লাগতো কাকতাড়ুয়ার বুট। তবে ওই একবারই। আর লাথি মারার চেষ্টা করলো না ওটা। ঝোপ ঝাড় ভেঙে ছুটে যেতে লাগলো। একা পড়ে রইল কিশোর। একা এবং অক্ষত। উঠে বসল কিশোর। শরীর কাঁপছে। দাঁড়ালো। টলমল করে উঠল পা। দেহের ভার রাখতে কষ্ট হচ্ছে যেন। ওয়াকিটকিটা পড়ে গেছে। হাতড়ে হাতড়ে খুঁজে বের করলো ওটা। সুইচ টিপে বলল, রবিন, মুসা। গলা কাঁপছে তার। ওটা এসেছিল, আমি দেখেছি। শুনতে পাচ্ছ? রবিনের কণ্ঠ শোনা গেল। তুমি কোথায়? পাহাড়ের ঢালে, ইউক্যালিপটাসের ঝাড়ের মধ্যে। মনে হচ্ছে ওয়াগনার হাউসের দিকে গেল কাকতাড়ুয়াটা। না, এদিকে তো আসেনি, মুসা জানালো। কণ্ঠস্বর কেমন বদলে গেছে তার। আমিও একজনকে দেখেছি, তবে সেটা কাকতাড়ুয়া নয়। হতে পারে না। মিনিট খানেক আগেও পুরনো বাড়িটাতে ছিল, তারপর গিয়ে ট্রাকে উঠলো। হয়তো বুঝেছে আজকের রাতে সুবিধে হবে না, সোজা চলে গেল। লাইসেন্স নম্বরটা রাখতে পেরেছো? রবিন জিজ্ঞেস করলো। না, সরি। কি ব্যাপার? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কিশোর। তোমার কিছু হলো টলো নাকি? না, তেমন কিছু না, পড়ে গিয়েছিলাম ব্যাস। ঠিক আছে, নজর রাখো। কাকতাড়ুয়াটা ওদিকেও যেতে পারে। রবিন, তুমি চোখ রাখো বাড়ির দিকে। তুমি কি করছো? জানতে চাইল রবিন। কাকতাড়ুয়াটা কোথায় গেল বোঝার চেষ্টা করছি। খাইছে। কিশোর, সাবধান থেকো, খুব সাবধান, হুঁশিয়ার করলো মুসা। হুঁশিয়ারই রইল কিশোর। ছায়ার মতো নিঃশব্দে এগোলো ইউক্যালিপটাসের ঝাড়ের ভেতর দিয়ে। নিজেকে কাকতাড়ুয়া কল্পনা করে ভাবতে লাগলেও সে যদি ওটা হতো আর হঠাৎ চমকে যেত, তাহলে কোথায় যেত? তাড়াহুড়ো করে লুকোনোর দরকার পড়লে? কান পেতে শুনছে কিশোর। ঝিঁঝির কর্কশ চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। ঝোপের কিনারে এসে দাঁড়িয়েছে সে। পাহাড়ের ওপর মস্ত বাড়িটা চোখে পড়ছে। বারান্দার ওপরের জানালাগুলোয় উজ্জ্বল আলো। লোকজন দেখা যাচ্ছে। কেউ পাশা খেলছে, কেউ ছবি দেখছে বা এমনি কোনো সাধারণ কাজ করছে। ওখানেই পাহাড়ের কোনো অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়েছে কাকতাড়ুয়াটা। আত্মগোপন করেছে কোনো রহস্যময় জায়গায়। কিশোরের পেছনে রয়েছে শস্যের ক্ষেতটা। বিশেষ গুরুত্ব দিল না জায়গাটাকে। ওখানে যায়নি কাকতাড়ুয়া। ওটা দৌড়ে গেছে বাড়ির পেছনের পরিষ্কার জায়গা দিয়ে। ডানে বাঁয়ে তাকাতে তাকাতে সেদিকে হেঁটে চলল সে। পেছনের লনে কিছু নড়ছে না। ওয়াগনার ম্যানশন থেকে ঢাল বেয়ে নেমে যাওয়া পায়ে চলা পথ ধরে ওকের জটলার পাশ কাটিয়ে নেমে এলো সে। চোখে পড়ল একটা ছোট্ট কটেজ।
এমন একটা জায়গায় তৈরি হয়েছে ওটা সহজে চোখে পড়ে না। নিশ্চয়ই ওটাই গেস্ট হাউস যেখানে বাস করেন ডক্টর রেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিশোর, রেনের ঘরে গিয়ে লুকোনোর সাহস করবে কি কাকতাড়ুয়াটা? এখনো ওখানেই রয়েছে, নজর রেখেছে তার ওপর। যদি কটেজটার পাশ কাটাতে চায় কিশোর, তাহলে কি করবে ওটা? হামলা চালাবে? রকরিম ড্রাইভের দিকে পালানোর চেষ্টা করবে? নাকি পাহাড়ের জংলা জায়গায় কোথাও লুকিয়ে পড়েছে ইতিমধ্যেই? ধীরে ধীরে ছোট ঘরটার দিকে এগোতে শুরু করলো কিশোর। কটেজের কাছে পৌঁছে সাবধানে উঠে এলো বারান্দায়। বুঝলো এই সতর্কতার কোনো প্রয়োজন নেই, তার উপর চোখ রেখে থাকলে এতক্ষণে তাকে দেখে ফেলেছে ওটা। দরজায় থাবা দিল কিশোর, যেন ডক্টর রেনের সঙ্গে দেখা করতে এসেছে। ডক্টর রেন, আমি কিশোর, ঘরে আছেন? থাবা দিয়ে আবার ডাকলো। দরজায় নব ধরে মোচড় দিল। ধক করে উঠল বুক। দরজার পাল্লাটাও ঠিক মতো লাগানো নেই, ঘুরে গেছে নব। ঠেলা দিয়ে খুলে ফেলল পাল্লা। অপেক্ষা করছে সে। কিছুই ঘটল না। যখন কিছু নড়লও না ঘরের ভেতরে, জোরে জোরে ডাকলো আবার রেনের নাম ধরে। তারপর আনমনেই বলল, ঠিক আছে, একটা নোট রেখে যাই তার জন্যে। দরজার পাশে হাতড়াতে শুরু করলো। সুইচ পে টিপতেই একসাথে জ্বলে উঠল কয়েকটা বাতি। ছোট একটা লিভিং রুমের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে কিশোর। মরচে পড়ে গেছে লোহার আসবাবপত্রে। একটা পাথরের ফায়ারপ্লেস রয়েছে রান্নাঘরটা ডানে। একটা কাউন্টারের আড়ালে প্রায় ঢাকা পড়েছে ছোট্ট একটা চোরা কুঠুরি। লুকোনোর কোনো জায়গা চোখে পড়ল না কিশোরের। তাই ঘরের শেষ প্রান্তে আরেকটা দরজার দিকে এগোলো। ও পাশে ছোট একটা হলওয়ে আছে, বাথরুম আছে, আর আছে একটা বেডরুম, তাতে দুটো বিছানা। বাথরুমে কেউ নেই। বিছানার নিচে, আলমারির ভেতরে কিংবা দরজার আড়ালেও লুকিয়ে থাকতে দেখা গেল না কাউকে। খালি বাড়ি। সন্তুষ্ট হয়ে লিভিং রুমে ফিরে যাওয়ার জন্য ঘুরেই স্থির হয়ে গেল সে। মনে পড়ে গেল সৈনিক পিঁপড়ের ওপর রেনের দেয়া বক্তৃতাগুলো। সৈনিক পিঁপড়ের গজখানেক চড়া শাড়ি কখনো দেখেছ? তিনি বলেছিলেন। ভাবতে পারো, পিল পিল করে চলেছে ওরা। চলার পথে জীবন্ত যা কিছু পাচ্ছে সব কিছুর ওপর চড়াও হচ্ছে। এমনকি বিল্ডিং এর মধ্যে পর্যন্ত ঢুকে পড়েছে মানুষের ওপর আক্রমণ চালাতে। কল্পনা করার দরকার হলো না কিশোরের। চোখের সামনেই দেখতে পাচ্ছে। চৌকাঠ আর পাল্লার মাঝের ফাঁক দিয়ে আসছে ওগুলো। হাজারে হাজারে মেঝে আর আসবাবপত্র ছেয়ে ফেলেছে। একটা চেয়ার ইতিমধ্যেই ঢাকা পড়ে গেছে পিঁপড়ের চলমান কার্পেটে। আবার রেনের কথা মনে পড়ল কিশোরের। জ্যান্ত সব কিছুই ওদের খাবার। না, তা হতে পারে না, নিজে বলে নিজেই সান্ত্বনা খুঁজল সে। এগুলো সেরকম নয়, এ কারণ এগুলো আফ্রিকান পিঁপড়ে নয়। তারপর তার মনে পড়ল পাহাড়ের পিঁপড়েগুলো নতুন প্রজাতির, যাদের স্বভাব চরিত্র রেনও খুব কম জানেন। কল্পনায় দেখতে পাচ্ছে কিশোর তাকে ছেঁকে ধরেছে পিঁপড়ে, কামড়ে কামড়ে মাংস তুলে নিচ্ছে, জ্যান্ত অবস্থাতেই খেয়ে ফেলছে একটু একটু করে। দাঁড়িয়ে থেকে পিঁপড়ের খাবার হতে চাইল না সে। এক দৌড়ে ঢুকে পড়ল বাথরুমে। জানালার কাছে এসে খোলার চেষ্টা করলো, পারল না। শক্ত করে লাগানো। এক টানে পায়ের একটা জুতো খুলল বাড়ি মেরে কাঁচ ভাঙার জন্যে। থেমে গেল। এই প্রথম খেয়াল করলো লোহার গ্রিল লাগানো রয়েছে, কাঁচ ভাঙলেও বেরোতে পারবে না। ঘুরে তাকালো আবার। এগিয়ে আসছে পিঁপড়ের দল। বন্যার পানির মতো ঘরের ভেতরে ঢুকছে। বেডরুমের বাইরে হলওয়ে ছেয়ে ফেলেছে দেখতে দেখতে। আটকা পড়েছে কিশোর। এখানেই শেষ হচ্ছে নিশাচর এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।